নমস্কার, ডিজিটালে জনতার দরবার। আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। গুড ইভিনিং। আজকে সপ্তাহের প্রথম দিন শুরু করলাম জনতার দরবার, ডিজিটালে জনতার দরবার। প্রচুর দর্শক আমার সঙ্গে থাকেন, আজকেও নিশ্চয়ই আশা করব থাকবেন। আর গত কয়েকদিন ধরে যা চলছে জোট, এই জোটের ভবিষ্যৎ কি তা এখনো বলা যাচ্ছে না। জোটটা কি আদৌ হবে, মানে সর্বভারতীয় স্তরে বিরোধীদের, বিজেপি বিরোধীদের, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কারণ কংগ্রেসের ওপরে সবাই ক্ষিপ্ত। মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করেছিলেন বর্ধমান যাওয়ার আগে, আর কালকে দেখলাম নীতিশ কুমার কংগ্রেসকেই দেখে যাচ্ছেন এবং চলে গেলেন শিফট করে বিজেপির দিকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এ রাজ্যে কংগ্রেস এখনো অনড়, তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার এখনো। সে অধীর রঞ্জন চৌধুরী হোক, জয়রাম রমেশ পর্যন্ত আবার নতুন করে গত কয়েকদিন ধরে ন্যায় যাত্রায় 5 মিনিট আসুন, 10 মিনিটের জন্য আসুন, 15 মিনিটের জন্য আসুন, 20 মিনিটের জন্য আসুন, এইরকম সুর নরম। কিন্তু তারপরে আজকে জয়রাম রমেশ তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস দিকে। রাহুল গান্ধী যখন বিহারে ঢুকে গেছেন, বিহারে থাকবেন 31 তারিখ অব্দি, সেখানে ন্যায় যাত্রা করবেন, আর ন্যায় যাত্রা নিয়ে এ রাজ্যের তৃণমূলের দিকে আঙুল জয়রাম রমেশের। দেখুন। मिला असम में, असम के मुख्यमंत्री को शुक्रिया अदा करना है कि उन्होंने खूब प्रयास की सुबह से लेकर शाम तक हमें पब्लिसिटी देने के लिए। पश्चिम बंगाल में जो टीएमसी के दोस्त हैं, जलपाईगुड़ी में और सिलीगुड़ी में हमारे पोस्टर निकाले, हमारे पोस्टर फाड़े, हमारे कार्यकर्ता बड़े नाराज हो गए, बड़े उत्तेजित हो गए। मुझे उनको शांत करना पड़ा। टीएमसी के प्रयासों के बावजूद जलपाईगुड़ी और गुरी में भी हमें और स्वागत मिला है, क्योंकि कोई शक्ति भारत जोड़ो न्याय यात्रा को रोक नहीं सकती। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস এবং বিজেপি মুখপাত্র দেবাশিস চৌধুরী। আমি সুস্মিতা দি আপনার কাছে যাব। সুস্মিতা দি, কংগ্রেসের যে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন সেটা আপনিও জানেন, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এই অভিযোগের আঙুল এই রাজ্য থেকেই তুলছেন আপনারা। আপনার চানটা কি? দেখুন নয়নদা, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে প্রথমে যতগুলো কথা বললেন, আপনার কয়েকটা কথার মধ্যে আমার একটু অবজেকশন আছে। বিষয়টা হচ্ছে কংগ্রেসের উপরে সবাই রাগ দেখিয়ে বেরিয়ে যাচ্ছে, এই কথাটা খুব ভুল। কংগ্রেসের উপরে সবাই রেগে আছে, সেই কথাটাও ভুল। কারণ নীতিশ কিন্তু বরাবরই পাল্টিবাজ। নীতিশ নতুন করে কিছু পাল্টি খায়নি। আজকে 5বার তিনি দিক বদলেছেন। তিনি অলরেডি 9বার এই নিয়ে চিফ মিনিস্টারের শপথ নিলেন। তার এই পাল্টিবাজির কথা কেউ জানেন না এমন নয়। আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি তো আর পাল্টিবাজ নন। বিষয়টা কে? পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং আপে। না, আমি পাঞ্জাবের কথায় আসছি না, আমাকে পরপর বলতে দিন। এবার বিষয়টা হচ্ছে যে মমতা ব্যানার্জির কথা। মমতা ব্যানার্জি তো প্রথম থেকেই আপনি শুনছেন যে প্রথম থেকেই আমাদের জোট নিয়ে একটা বাংলায় আমরা বারংবার বলছি, সারা ভারতবর্ষে আমাদের ইন্ডিয়া জোট রয়েছে, বৃহত্তর স্বার্থে আমরা ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করেছি। সমস্ত দলের সাথে আমরা জোট করতে রাজি আছি। বিরোধী যতগুলো দল আছে প্রত্যেক দলকে আমরা বারে বারে আহ্বান জানাচ্ছি। তারা যদি না যায় সেটা তাদের বিষয়। এবারে যেটা জয়রাম রমেশ বলেছে এটা তো সত্য কথা। আজকে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় রাহুল গান্ধীর পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে। আজকে মালদায় যেখানে রাহুল গান্ধীকে লাঞ্চ করানোর কথা, সেই জায়গা আজকে পারমিশন দিচ্ছে না। আজকে যেখানে মুর্শিদাবাদে রাহুল গান্ধীকে স্টেডিয়ামে স্টে করানোর কথা রাত্রিবেলা, সেখানে পারমিশন দিচ্ছে না। যতভাবে ন্যায় যাত্রাকে বাধা সৃষ্টি করা যায় সেই বাধা সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। সেই কথাতে তিনি জয়রাম রমেশ বলেছেন, উনি তো কিছু ভুল বলেননি। উনি বহুবার মমতা ব্যানার্জিকে নিমন্ত্রণ করেছেন আসার জন্য। তিনি যদি না আসেন, তিনি যদি এখানে খেলা খেলে, কেন তিনি একজন বিজেপির সবচেয়ে বড় এজেন্ট হিসাবে কাজ করছে। তিনি গেছিলেন জোটটাকে ঘেটে দেওয়ার জন্য। তিনি গেছিলেন জোটটাকে ঘেটে দেওয়ার জন্য। সুতরাং এখান থেকে আসবো একেবারে অধীর চৌধুরীর সুরেই এ রাজ্যের মুখপাত্ররা কথা বলছেন। অধীর চৌধুরী অনেকবার করে বলে এসেছেন প্রদীপ্ত যে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন নাকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জোটকে ঘাঁটতে চান তিনি, আর সেই কারণেই কি বর্ধমানে যাওয়ার আগে ওই রকম বিস্ফোরক
একটা কিছু দেখানোর চেষ্টা না, করছে। তার আগে এই যে অমিত ভট্টাচার্য বলে কারুর নাম দেখা যাচ্ছে এখানে, এই যে কাট আউট ছেঁড়া বা ফেস্টুন ছেঁড়া দিদিরা কলকাতায় বসে বলে দিচ্ছেন কে বা কারা ছিঁড়েছে, কিন্তু অমিত ভট্টাচার্য যিনি ওখানকার কংগ্রেসের জেলা সম্পাদক তিনি বলছেন যে বিজেপির জন্য এটা হয়েছে। ফলে এটা একটা প্রুফ দিয়ে রাখলাম, এটা উত্তরবঙ্গ সংবাদে সেদিনই বেরিয়েছিল। পরের কথা হচ্ছে, দেখুন কংগ্রেস এখন পড়েছে মহাবিপাকে, এখন কুল রাখি না কি রাখি সেটা বুঝতে পারছে না, পানিও রাখতে পারছে না, কুলও রাখতে পারছে না। দিদিদের সঙ্গে আমরা এ যাবৎকাল সেই 6 মাস আগে থেকে যত ডিবেটে বসেছি, এখানে সাক্ষী অজন্তা তুমি নিজেও আছো, তোমার আর্কাইভে সমস্ত তথ্য আছে, দিদিরা কোনোদিন স্বীকার করেনি যে কংগ্রেস পশ্চিমবঙ্গে আমাদের সঙ্গে জোটে থাকবে বা আমাদের সঙ্গে সিট শেয়ারিং করবে। বরঞ্চ দেখা গেছে যে কুৎসিত ভাষায় দিদিকে আক্রমণ করা হয়েছে, কুৎসিত ভাষায় অভিষেককে আক্রমণ করা হয়েছে। দিল্লিতে ইডি সিবিআই খারাপ, পশ্চিমবঙ্গে এসে ভালো হয়ে গেছে, এবং পশ্চিমবঙ্গে তারা ন্যায়যাত্রার মতন কাজকর্ম করার সঙ্গে সঙ্গে ওই কি সব আর একটা ইনসাফ যাত্রা হয়েছে সেখানে সমর্থন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর প্রমাণিত করতে ব্যস্ত থেকেছে। কিন্তু আমরা বারংবার বলেছি যে আমরা জোটে আশাবাদী। একটু ইন্টারফেয়ার করছি, আমি ছেড়ে দিলাম অধীর চৌধুরীর কথা, ছেড়ে দিলাম সুস্মিতা বিশ্বাসের কথা, ছেড়ে দিলাম রাজ্য নেতৃত্বের কথা, ছেড়ে দিলাম। এটা তো সর্বভারতীয় ক্ষেত্রে জোট, সেখানে অধীর চৌধুরীকে পাত্তা দিয়ে কি হবে? অধীর চৌধুরী শুধুমাত্র প্রদেশ কংগ্রেস সভাপতি নন, অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বিরোধী দলনেতা, এটা বুঝতে হবে। বিরোধী দলনেতা মানে একদম প্রধানমন্ত্রী সমমর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, এবং তার মূল দায়িত্ব ছিল হচ্ছে বিরোধী দলগুলোকে একটা ঐক্যবদ্ধ জায়গায় নিয়ে আসার চেষ্টা করা। তিনি তা না করে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত আক্রমণ করে যেটা প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি পশ্চিমবঙ্গে এই বিজেপির এজেন্ট বলে প্রচার করার চেষ্টা করছেন, যেটা তৃণমূলকে আসলে তিনি সেটা করছেন। তিনি কংগ্রেসকে তিনি সিপিএম কে যেভাবে লাই দিচ্ছে না, সিপিএম যখন প্রথম থেকে বলে দিচ্ছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করব না, কোনোভাবে সম্ভব না, কিন্তু তিনি বলছেন যে আমরা সিপিএম এর সঙ্গে আছি। তার মানে কোথাও গিয়ে খুব পরিষ্কার যে তারা পশ্চিমবঙ্গে ভোট কাটাকাটি করে কমন শত্রু দুটোকে বেছে নিয়েছে, একটা বিজেপি একটা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। এবার এটা তো লোকসভার ভোট, এটা তো বিধানসভার ভোট নয়। বিধানসভার ভোটে তুমি দুটো তিনটে শত্রু বেছে নাও ঠিক আছে, কিন্তু লোকসভার ভোটে তো তোমার কমন শত্রু হওয়া ছিল, উচিত ছিল বিজেপি। তাই যে শত্রুর শত্রু আমার মিত্র, এই যে কৌটিল্যের মন্ডল তত্ত্ব, এটা আর বিশ্বাস করলো না। কমন শত্রু দুজনকে বেছে নিল, বেছে নিয়ে বিজেপির সুবিধা করলো, নিজেরা শূন্যে নেমে গেল এবং ভোট দিনের পর দিন কমতে থাকলো। সুস্মিতা দি, বিষয়টা প্রদীপ্ত যে কথাটা বলছে, প্রদীপ্তকে একটুখানি মনে করাতে চাই, প্রদীপ্ত যেমন অনেকগুলো ডিবেটের কথা বললো, আর্কাইভ দেখতে বললো, সেরকম প্রত্যেকটা আর্কাইভ যদি প্রত্যেকটা চ্যানেলে দেখতে হয় তাহলে প্রদীপ্ত আমাদের যত মুখপাত্ররা আছে আমরা প্রত্যেকে প্রথম থেকে বলে আসছি, তৃণমূলের যে দুর্নীতি যে সন্ত্রাস তার বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল, সেই আপসীর লড়াই আমাদের চলবে, সেই লড়াই কোনো জায়গায় থামবে না। আজকে তপন কান্ডুর ফ্যামিলির লোকেদের চোখের জল আমরা মোছাতে পারিনি, আজকে পঞ্চায়েতে একের পর এক যখন আমাদের কর্মীরা মারা গেছে তাদের চোখের জল আমরা মোছাতে পারিনি। আজকে এই জায়গাগুলো বাংলার কংগ্রেস কর্মীরা কি করে ভুলবে? আজকে সেই জায়গাতে আমরা বলেছিলাম যে আমাদের এই লড়াই চলবে, কিন্তু তৃণমূল নেত্রী যদি মনে করতেন। আচ্ছা সুস্মিতা দি, সিপিআইএম এখন খুঁজছে ফাঁক ফোকর যে এবার বোধহয় কংগ্রেসের হাত ধরা যাবে। এই সিপিআইএম এর কাছেও তো আপনাদের হাজার হাজার কর্মী খুন হয়েছিলেন, এই সিপিআইএম এর কাছেও তো আপনাদের বহু অত্যাচার হয়েছিল, তারপরেও সিপিআইএম এর হাত ধরে আপনার বিধানসভায় লড়েছিলেন, শুধু নয় ইউপিএ সরকার গড়েছিলেন, সেখানে হ্যাঁ মন্ত্রিসভায় বামেরা। তাহলে অয়নদা অবশ্যই সিপিএম এর হাতে আমাদের 34 বছরে 55,000 কর্মী মারা গেছে, আমরা কেউ না কেউ কোনো না কোনো ভাবে আমরা সিপিএম এর দ্বারা প্রহিত হয়েছি, নিগৃহীত হয়েছি, অনেক ঘটনা ঘটেছে, কিন্তু একটা জায়গায় এসে জোট ধর্মের জন্য আমরা কিন্তু অনেক স্যাক্রিফাইস করেছি। আজকে দেখুন ইউপিএ 1 এবং ইউপিএ 2 দুটো সরকারের দুটো টার্মে আমরা কিন্তু 5 বছর 10 বছর সমস্ত শরিক দলদের নিয়ে সরকার চালিয়েছি। সুতরাং বেরিয়ে গিয়েছিল বামপন্থীরা, জোট ধর্ম কিন্তু অবশ্যই বেরিয়ে গেছিল, না হলে তোমাদেরকে সেই সময় সাপোর্ট দেওয়া হতো না, এটাও মনে রাখো। 2009 তারপরে তো তোমরা একসঙ্গে গেলে আবার, আর 2011-তে তোমরা এবার নারী এবার হয়েই থাকবে। তা সুতরাং সেই বিষয়ে বলতে গিয়ে আমি একটা কথা যে আজকে মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জি তারাও জোটের প্রতি যেরকম মন্তব্য করেছেন, কংগ্রেস সম্বন্ধে যেরকম ব্যবহার করেছেন, সেই জায়গায় কিন্তু জয়রাম রমেশ কিংবা আমাদের মল্লিকার্জুন খাড়গে চিঠি দিয়েছে, বারে বারে অনুরোধ করেছে, তারপরেও তারা মনে করেছে তাদের মোটামুটি ভাবে যা ধরে নেওয়া হচ্ছে, যা ধরে নেওয়া যায় দেবাশিস দা, তাতে বিজেপি এবং তৃণমূল এই দুপক্ষের লড়াই হবে, অর্থাৎ
কংগ্রেসকে পাত্তা না দিয়ে কংগ্রেসে বিস্ফোরক হয়ে বিজেপিকে মানে আপনাদেরকেই খানিকটা সুবিধে করে দিল কিনা তৃণমূল কংগ্রেস এ রাজ্যে? আমাদের অবস্থান যা ছিল তাই আছে। আমরা দেখুন, আমরা বারবার একটাই কথা বলছি, এই যে কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস, এদের বিভিন্ন ইলেকশনে বিভিন্ন এদের দৃষ্টিভঙ্গি থাকে। যেটা প্রদীপ্তদা নিজেও বললো যে বিধানসভা ভোট হলে তো ঠিক আছে, আপনারা 1 নম্বর 2 নম্বর শত্রু চিহ্নিত করতেই পারতেন। এটা লোকসভার ভোট, এখানে তো বিজেপি প্রধান শত্রু হওয়ার কথা। অর্থাৎ এদের বিভিন্ন ভোটে বিভিন্ন এজেন্ডা, বিভিন্ন দৃষ্টিভঙ্গি। কিন্তু ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা একমাত্র দল যে পঞ্চায়েত থেকে লোকসভা অব্দি এককভাবে, একনিষ্ঠভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আজকে পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দল লড়াই দিচ্ছে, বলিদান দিচ্ছে, রক্তক্ষয় হচ্ছে যেই দলের, যেই দল মার খাচ্ছে, যেই দলের কর্মীদের শয়ে শয়ে কর্মী আমাদের হত্যা করা হয়েছে, 2021 ইলেকশনের পরে আমাদের কয়েকশো কর্মী খুন হয়েছে, এমন অবস্থায় একমাত্র ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এবং সশক্ত ভাবে প্রধান বিরোধী দল হয়। আমরা তৃণমূল কংগ্রেস লড়াই করছি পঞ্চায়েত থেকে লোকসভা অব্দি। সেই জন্য কংগ্রেস, সিপিএম, টিএমসি সবার অবস্থান যে কতটা গোলমেলে, কতটা গোজামিল, কতটা সুবিধাবাদী, কতটা একজন আরেকজনের উপরে মানে মানে প্যারাসিটিক্যাল, এদের প্যারাসিটিক্যাল পলিটিক্স, এরা পরজীবী রাজনীতি। সেখানে পরজীবী রাজনীতি, আচ্ছা, মেরুদণ্ড শক্ত রেখে একদম সাচ্চা ভাবে আর সংখ্যালঘু তোষণের বিরুদ্ধে একমাত্র আমরা এখানে রাজনীতি করছি। আমি 42টা লোকসভা, তো এখানে 42টা লোকসভা আসন, সেখানে তৃণমূল বিজেপি হয়তো কংগ্রেস প্রার্থী দেবেই, কারণ এইদিকে জোট হচ্ছে না এই রাজ্যে। আমি আসবো প্রদীপ্ত একটু জয়রাম রমেশের ওই 42টা লোকসভা নিয়ে যে বক্তব্য আজকে ওই শিলিগুড়ির সাংবাদিক সম্মেলন থেকে, সেটা একবার দেখাই। जी ने साफ कह दिया है कि हाँ, मैं 42 सीटें लड़ूंगी। हमारे ओर से दरवाजे अभी भी खुले हैं, हमारे ओर से बातचीत भी अभी भी चल रही है। ताली बजाने के लिए 2 हाथों की जरूरत है। ये 42 मेरा नंबर नहीं है, ये उन्होंने कहा है। हम चाहते हैं इंडिया गठबंधन मजबूती से लड़े पश्चिम बंगाल में, और किसी भी गठबंधन में हर एक पार्टी को कुछ देना है, कुछ लेना है। देन लेन के आधार पर ही गठबंधन सफलतापूर्वक काम कर सकता है। ঠিকই তো, সেটা তো হলো, কিন্তু এ রাজ্যে কি করে হবে জোট, শক্তপোক্ত হবেটা কি করে? এই তো বারবার তৃণমূল কংগ্রেসকে গেঁথে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস আবার কংগ্রেসকে গেঁথে যাচ্ছে। তাহলে তো এই রাজ্যে জোটের কোনো ভবিষ্যৎই নেই, আর কংগ্রেসকে তোমরা একটু মাত্র বিন্দু মাত্র তোমরা পাত্তা দেবে না। না, 24শে জুন থেকে, জুন মাসে 23 সালের জুন মাস থেকে জানুয়ারি 24 অব্দি আমরা কোনো শব্দটা এই ব্যাপারে করিনি, সেটা আমরা সবাই জানি কম বেশি। আমি তার আগে দেবাশিস দাকে একটা বলে দিই, প্যারাসাইট রাজনীতি কারা করে সেটা দেখলে মহাগঠবন্ধন, মহারাষ্ট্র, বিহার, এনডিএ, সেটা প্যারাসাইট রাজনীতি বোঝা যায় আর কি। গোয়াতে বা অন্য সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট যে আমার আছে স্টেটস গুলো আছে, সেগুলোর ক্ষেত্রে বোঝা যায় যে প্যারাসাইট রাজনীতি কে বা কারা করছে। কিংবা এই যে 77টার জন্য আজকে দেখো দেবাশিস চৌধুরী তৃণমূল মুখপাত্র হয়ে রইল, সেই কতদিন থেকে বিজেপি করে, আরএসএস করে, আর এদিকে শুভেন্দু অধিকারী 2020 সালে গেল বিজেপিতে। আমাদের দলের বিজেপি দলের কি হচ্ছে না, ও বিরোধী দলনেতা। ফলে স্বাভাবিকভাবে প্যারাসাইট রাজনীতি কারা করছে এটা নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। প্যারাসাইট রাজনীতি বিজেপি 1 নম্বর করে, তাই দেবাশিস চৌধুরীর মতন একজন একনিষ্ঠ বিজেপি কর্মীকে টিকিট না দিয়ে ওই রকম তৃণমূল থেকে যাওয়া চোর, যাকে বিজেপি চোর বলেছিল, সেই লোকগুলোকে টিকিট দিয়েছে। নিশীথ প্রামাণিককে টিকিট দিয়েছে শঙ্কুদেব পান্ডার মতন লোককে মুখপাত্র পদ দিয়েছে, বিরোধী দলনেতার পদ, এমনকি সিপিএম থেকে যাওয়া নেতা মন্ত্রীদেরও পোস্ট দিয়ে দিয়েছে, কংগ্রেস থেকে যাওয়া নেতা মন্ত্রীদেরও পোস্ট দিয়েছে, দেবাশিস দাকে দেয়নি। ফলে প্যারাসাইট রাজনীতি পশ্চিমবঙ্গ করছে, সেটা খুব স্বাভাবিক। আমরা যে জায়গাটা খুব পরিষ্কার ভাবে বলছি যে তৃণমূলের একার পক্ষে তো গোটা ভারতে জয় সম্ভব নয়। কংগ্রেস বিজেপির আমি কতগুলো পার্টি, দেবাশিস দা প্লিজ, দেবাশিস দা আসছে, কতগুলো
খবরের কাগজের কাটিং জুন মাস থেকে এই জানুয়ারি মাসের 14 তারিখ ও 25 তারিখ অবধি আমি আপনাকে দিয়ে দিতে পারি, যেখানে অধীর চৌধুরী এবং প্রদেশ কংগ্রেসের অন্যান্য সভা যারা নেতা আছেন তারা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত রাজনীতি করছে এবং বারংবার এটা বলছে যে আমরা যথার্থ, তার মানে তুমি করছো স্বীকার করে নাও, এই যাবৎ তোমরা করেছো, এবং বলেছেন যে আমরা এখানে জোটে আমাদের দরকার নেই, ওদের দরকার নেই জোটে। ফলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে ন্যায় যাত্রার যে জায়গাটা হচ্ছে সেই ন্যায়টা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সঙ্গে সেন্ট্রাল কংগ্রেস ন্যায় করছে কিনা। কারণ সেন্ট্রাল কংগ্রেস দেখা যাচ্ছে যে ওখানে বলছে কেউ বলে দিতে পারে, কেউ বলতে পারে, সেটাই আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের কথাবার্তা চলছে। মুশকিলটা হচ্ছে এই যে দ্বিচারিতার চূড়ান্ত নিদর্শন হিসেবে কংগ্রেস কাজ করছে, এখানে অধীর চৌধুরী দিনের পর দিন বলে যাবে এবং সেই দ্বিচারিতার কনটেক্সটে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় কংগ্রেস বলছে আমাদের সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক খুব ভালো, কিন্তু অধীর চৌধুরীকে খোলা জায়গা দিয়ে রেখেছে। আজকেই যখন রাহুল গান্ধীকে বাজে কথা বলছে, আমাদের দল থেকে প্রতিবাদ জানানো হচ্ছে, আমাদের দল থেকে রাহুল গান্ধীকে ওই বাজে একটা শব্দ প্রয়োগ করেছে ওই অশিক্ষিত বর্বর একটা রাজনৈতিক দলের নেতা শুভেন্দু অধিকারী, সেই বর্বর শব্দকে, সেই অসভ্য শব্দকে আমরা প্রতিবাদ করেছি, আমাদের দলের টুইটার হ্যান্ডেল থেকেও করা হয়েছে, আমাদের মুখপাত্ররাও করছে। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে ব্যবস্থাপনা তার মধ্যে রয়েছে, আর বিজেপি এরকম চিৎকার চেঁচামেচি করবে, লাভ কিছু হবে না, আগের বারের থেকেও অর্ধেক আসন পাবে, আমরা প্রমাণ করে দিয়েছি কে এখন বিচারিতার কথা বলা হচ্ছে, তৃণমূলের পক্ষ থেকে যেটা কংগ্রেসের পক্ষে বিচারিতার কথা বলা হচ্ছে। সত্যি সুস্মিতা দি, একটু থামুন সুস্মিতা দি, আমি আসবো, সুস্মিতা দি আমি আসবো। বারবার যেটা বলা হচ্ছে যে